আসসালামু আলাইকুম প্রিয় খুকুমনিরা। তোমরা সবে মাত্র পরীক্ষা শেষ করছো। এইচএসসি পরীক্ষা শেষ করার পর তোমাদের মাথায় এখন অনেক বড় চিন্তা যে আমরা মেডিকেল প্রিপারেশন নেব নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব নাকি ভার্সিটি প্রিপারেশন নেব না কি করব, কোন পথে যাওয়া উচিত। তো এই পর্বে তোমাদের মেডিকেল নিয়ে একটু আলোচনা করি, তোমাদের বাস্তবসম্মত এবং সত্যিকার তথ্যগুলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ওকে, আচ্ছা। এখন অনেকের স্বপ্ন আমি ডাক্তার হব, সাদা অ্যাপ্রনের মায়া, তাই না? সে ডাক্তার হতে গেলে এই ক্ষেত্রে তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবা বা তোমার সামনেতে কি অপেক্ষা করতেছে। তো বাস্তবসম্মত তথ্যের সাথে নিজেকে যাচাই বাছাই করেই তোমাকে এই পদক্ষেপ নেওয়া উচিত। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে দেখো এটা সহজভাবে বোঝানোর জন্য তোমাকে চারটা ধাপে ভাগ করছি। একটা হলো প্রাথমিক যোগ্যতা কি দরকার, 2 নাম্বার হইতেছে ভর্তি যুদ্ধ, এটা পার হইতে হবে। 3 নাম্বার হইতেছে মেডিকেলে যে যাওয়া, মেডিকেল জীবনটা আসলে কেমন, সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবা কিনা, এটা একটা বোঝার বিষয়। 4 নাম্বার হইতেছে কেরিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ দিন শেষে আমরা যাই করি কোনো না কোনো ভাবে ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত, তাই না? তো এই জায়গায় আসলে আমাদের কি করা উচিত, এই জিনিসগুলা আমি এমবিবি কে ভাইয়া আছি তোমাদের সাথে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। তোমাদের এমবিবি কে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে এবং রেমেডির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আচ্ছা দেখো, এখন এই জিনিসগুলো তোমার সামনে একটু তুলে ধরি। ফার্স্ট অফ অল দেখো, মেডিকেল ভর্তি যুদ্ধের প্রথম ধাপ, 1 নম্বর পয়েন্ট হইতেছে তোমার এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম জিপিএ 5 আছে কিনা। জিপিএ 5 আছে কিনা, এখন বিষয়টা হইতেছে কি যে হ্যাঁ ভাইয়া কোনো ক্রমে এসএসসি তে একটু জিপিএ তে একটু কম আছে বা ইন্টারমিডিয়েটের জিপিএ থেকে কম আছে, আমি কি পরীক্ষা দিতে পারবো না বা আমি কি চান্স পাবো না? অবশ্যই পাবা ইনশাল্লাহ, কিন্তু এটা খুবই রিস্কি একটা প্রসেস, কারণ তোমার এখানে একটা বড় মার্ক আছে, একটা বিশাল একটা মার্ক আছে। তো এই জায়গায় যদি অল্প একটু তোমার জিপিএর কারণে দেখা যায় যে 2 মার্ক 3 মার্ক 5 মার্ক কমে যায়, 5 মার্কের বেশি কমে গেলে এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। 5 মার্কের কম যারা, তারা হয়তো বা অনেক বেশি পরিশ্রম করলে ইনশাল্লাহ আশা করা যায়, কিন্তু যাদের -5 মার্ক হয়ে যাইতেছে অলরেডি, তাদের ক্ষেত্রে বলবো যে এত বেশি ঝুঁকি নিয়ে নেওয়ার চেয়ে তুমি বিকল্প খোঁজাটা বেশি বুদ্ধিমানের কাজ। কারণ এই যে শুধুমাত্র আবেগ দিয়ে তো আর সবকিছু হয় না, তোমাকে বাস্তবতা বুঝে কাজ করতে হবে। ওকে, তারপরে তোমার আবেগকে সম্মান দিয়ে তোমার সামনে বাস্তবতা তুলে ধরি। ফার্স্ট অফ অল হইতেছে জিপিএ 5, 5, 10 থাকা জরুরি। কোনো ক্রমে একটু কম থাকলে কি হবে, ওই যে তোমার নাম্বারে গ্যাপ করবে, এখন সেটা ব্যাকআপ দিতে পারবা কিনা এটা বুঝতে হবে। আচ্ছা, এর পাশাপাশি তোমার বায়োলজির আসলে নলেজ কেমন, মেডিকেল পড়তে চাচ্ছ, এই ভর্তি প্রক্রিয়ার জন্য আগে তোমার বায়োলজি ভালো মতো পড়া আছে কিনা, এমসিকিউ দখল ভালো আছে কিনা, পাশাপাশি কেমিস্ট্রি সম্পর্কে ভালো দখল আছে কিনা, তারপর ইংলিশের ভালো দখল আছে কিনা, ইংলিশে বেশ কিছু প্রশ্ন থাকবে, তারপর জেনারেল নলেজ টাইপের, তারপর এই যে আইকিউ টাইপের নলেজ গুলো তোমার কেমন আছে। এর পাশাপাশি একটা বিষয় বলবো যে ভাই এখানে তো ফিজিক্স আছে, এখানকার যে ফিজিক্স থাকে এটা তুলনামূলক সহজ, ছোট ছোট ফিজিক্স, একটু যদি ভালোভাবে পড়ো আশা করি পারবা। তো ফিজিক্স নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই আশা করি। আচ্ছা, এই যে বিষয়গুলো বুঝলাম, তার পরবর্তীতে এখন এমসিকিউ পরীক্ষা, একসাথে 1 লাখ 1 লাখ 10, 15, 20 হাজার প্রায় 1.5 লাখের মতো একটা বিশাল অ্যামাউন্টের শিক্ষার্থী পরীক্ষা দেয়। এখান থেকে অল্প কিছু সংখ্যক সিট তারা চান্স পাবে, এবং এটা হইতেছে এমসিকিউ। আর এমসিকিউ কি, এমসিকিউ এর জন্য তোমার কনফিডেন্স ইম্পর্টেন্ট। তো এই জায়গায় অনেকে জানে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে, আর একজন কম জানে বাট কিন্তু রিল্যাক্সে আরামসে কয়েকটা দাগাই দিয়ে আসছে, হয়তো আন্দাজে হয়ে গেছে। সো আন্দাজে হয়ে গেলে 1 মার্ক মানে দেখবা যে 10,000 20,000 জনের আগে পিছিয়ে চলে গেছে। তো তাহলে এই 1 মার্ক হুটহাট করতে এখানে একটা চ্যালেঞ্জিং না, খুবই চ্যালেঞ্জিং একটা প্রতিযোগিতা। তাহলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে মেডিকেল প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। প্রথম ক্রাইটেরিয়া পূরণ যদি করে থাকো, দ্বিতীয় ক্রাইটেরিয়া আসে। এখন বিষয়টা হইতেছে কি, এই যে 1 লাখ বা 1 লাখ 10, 15, 20 হাজার পরীক্ষার্থী তোমরা মেডিকেল পরীক্ষা দিবা, এখানে দিবা, সেখানে ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার আছে, অনেকে আছে। এর ভিতর এই যে যদি 1 লাখ পরীক্ষা দাও, যদি 5,000 জন টিকে বা 4,500 4,500 যাই টিকুক, বাকি যে 95,000 এরা তো চান্স পাবে না, এটা তো নিশ্চিত যে বাকি 95% শিক্ষার্থী চান্স পাবে না। তো তারা যে চান্স পাবেন তারা কি করবে? সো এখন বিষয়টা হইতেছে তুমি এখন বলবা না ভাই আমি তার ভিতর না। এইভাবে যদি 1 লাখ শিক্ষার্থী সবাই যদি বলে যে না আমি 5,000-এর ভিতর থাকবো, এটা কি বাস্তবসম্মত না? তো বাকি 95% তো এখান থেকে বের হয়ে যাবে, তাদেরকে তো বাদ দেওয়া হবে। তাদের পরবর্তী বিকল্পটা কি, এটা একটু বুঝে তোমাকে মাঠে নামতে হবে। 2 নম্বর অল্টারনেটিভ অপশন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন। এটা বাস্তবসম্মত, তুমি এর পাশাপাশি যদি একটা ইউনিভার্সিটি ব্যাকআপ থাকে ইনশাল্লাহ চান্স পাওয়া যায়, কিন্তু ইউনিভার্সিটির চান্স পাইতে হলে অনেক কষ্ট হয়, বেশ কষ্ট আছে। বা দেখা গেছে অনেকদিন দীর্ঘদিন মেডিকেল প্রিপারেশন নিতে নিতে তুমি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ প্র্যাকটিস ঠিক মতো করো নাই। সো দেখা গেছে যে তোমার ম্যাথে অনেক বড় একটা ল্যাকেজ তৈরি হইতেছে, হ্যান্ড ক্যালকুলেশন করতে পারতেছো না, বিভিন্ন জায়গায় ল্যাকেজ হয়। সো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিভার্সিটির চান্স খুব কম পায়, আর পাইলেও অনেক বেশি ভালো সাবজেক্ট খুব কম পায়। পায় না তা না, তুলনামূলক এখানে একটু চ্যালেঞ্জিং হয়, একটু চ্যালেঞ্জিং। ওকে, তারপরও পায়, এটার একটা ভালো চান্স আছে। ওকে, এন্ড পরবর্তী অংশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। অনেকে ভাবতেছে যে মেডিকেল হইলো বা কোনো মেডিকেল মিস হলে আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকবো।
এটা তোমাকে যদি সত্য কথা বলি, এটা বাস্তবসম্মত না, বলতে গেলে এটা বাস্তবসম্মত না। 99% এখানে চান্স পাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা সত্য কথা। 1% বাই এনি চান্স বা আগেকার এইচএসসির অনেক ভালো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং টাইপের ম্যাথমেটিক্স সলভ করা আছে, তারা পেলেও পেতে পারে, বাট ম্যাক্সিমাম পাবে না বা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তাহলে এই যে অবস্থা, এখান থেকে তোমার ইঞ্জিনিয়ারিং অপশন আগেই বাদ দিতে হইতেছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে কথা বলতেছি। আর ইউনিভার্সিটি একটা ব্যাকআপ থাকে, তো এটা একটা বাস্তবসম্মত। তো এই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কোন লেভেলের হওয়া উচিত, বুঝতেছো তো? প্রস্তুতিতে একটু গ্যাপ থাকলে তোমার কি বলে যে এই দিকেও গেল ওই দিকেও গেল, এই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তারপর আসি। তারপর হইতেছে তুমি চান্স পাইলা, কষ্ট করে চান্স পাইলা, তোমার অভিভাবক, বাবা মা, আত্মীয় স্বজন সবাই খুশি, অনেক নাম ধাম শোনা। কিন্তু তারপর তো মেডিকেল লাইফে তোমাকে পা দিতে হবে। তো মেডিকেল তো শুধুমাত্র চান্স পাওয়া পর্যন্ত শেষ না, এখানে সামনে অনেক বড় পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলোতে তুমি কি করবা বা তোমার কি করা উচিত, বা তোমার সামনে কি অপেক্ষা করতেছে? দেখো, মেডিকেল লাইফ অনেকেই শুনে থাকো, এখানে বেশ তুলনামূলক চাপ বেশি, প্যারাময় একটা লাইফ। এই জিনিসটা মেনে নিতে হবে। সম্মান নেবা, তাহলে তোমাকে একটু চাপও সহ্য করতে হবে। কি কি থাকতে পারে দেখো, তোমার রেগুলার আইটেম দিতে হবে। রেগুলার আইটেম মানে ভাইবা কোশ্চেন, টিচার তোমাকে ভাইবা কোশ্চেন করবে রেগুলার, তোমাকে এটার যে পড়া হবে পরের দিন সেটার উপর তোমাকে ভাইবা নেওয়া হবে, এটাকে বলা হয় আইটেম। পাশাপাশি তোমাকে কার্ড দিতে হবে। বেশ কয়েকটা আইটেম কমপ্লিট করার পর তারপর একটা কার্ড এক্সাম হয়, সেই কার্ড এক্সাম তোমাকে কমপ্লিট করতে হবে। আবার কার্ড এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমাকে টার্ম এক্সাম দিতে হবে। টার্ম, এই টার্ম এক্সামে কমপ্লিট করতে হবে। টার্ম এক্সাম কমপ্লিট করলে তখন তুমি প্রফেশনাল এক্সামে বসতে পারবে। এটা হইতেছে 4th স্টেপ। 4 নাম্বার স্টেপে প্রফেশনাল এক্সাম। এন্ড প্রফেশনাল এক্সাম এটা হচ্ছে বোর্ড কেন্দ্রিক হবে, এবং দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকার আশেপাশে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে রাজশাহীর আশেপাশে চট্টগ্রাম, বা এইরকম যে ইউনিভার্সিটি আছে তাদের আশেপাশে থেকে, সেখান থেকে বোর্ড কেন্দ্রিক, মানে আগে যেরকম বোর্ড পরীক্ষা দাও না, যে তুমি ঢাকা বোর্ডের, রাজশাহী বোর্ডের, চট্টগ্রাম বোর্ডের, ময়মনসিংহ বোর্ডের, এইরকম বোর্ড টাইপের তোমাকে কোশ্চেন করা হবে। তো সেই প্রশ্নে তোমাকে পাস করতে হবে, তাইলে তুমি প্রফেশনাল এক্সাম কমপ্লিট করতে পারলে তুমি এখানে তোমার প্রফেশনাল ধারাবাহিকভাবে তোমাকে এখানে 5 বছর পড়াশোনা করতে হবে। 5 বছরে কি হয়, এমবিবিএস। তোমার এমবিবিএস করতে কতদিন লাগে ভাইয়া? এমবিবিএস করতে লাগে হইতেছে 5 বছর। তারপর ইন্টার্নশিপ আরো অনেক কিছু আছে। তো এখানে তোমার 5 বছরে এরকম 4বার প্রফেশনাল এক্সাম দিতে হবে। কয়বার? 4বার। ওকে, ঠিক আছে। তারপর ধারাবাহিকতা আরো যদি প্রশ্ন করো পরবর্তীতে অ্যান্সার দেওয়া যাবে। আচ্ছা, এখন বিষয়টা হলো প্রতিদিনের এই যে পরীক্ষা, এবং এখন পর্যন্ত সপ্তাহে 6 দিন ক্লাস হয়। এখন তুমি স্কুল বা স্কুল কলেজে মোটামুটি তুমি হইতেছে সপ্তাহে 5 দিন ক্লাস করে অভ্যস্ত। এখানে শুধুমাত্র এখন পর্যন্ত, যখন আমি ভিডিওটা করতেছি এখন পর্যন্ত সপ্তাহে 6 দিন ক্লাস হয়, শুক্রবার একদিন ছুটি থাকে। সো তোমার এই যে প্রেশারটা, অনেক সময় যে ভাবো যে আমি কলেজ পার করলাম বাস আমি বিন্দাস লাইফ পার করবো, না, মেডিকেল লাইফে এসে এই বিন্দাস লাইফটা হয়তো পাবা না। সো এই জিনিসটা আগে থেকে মেনে নিয়ে তোমাকে এই পর্যায়ে আসতে হবে। ওকে, ঠিক আছে। পরবর্তী অংশতে আসি। পরবর্তী অংশ হইতেছে তোমার কিছু প্রাপ্তি। কি কি প্রাপ্তি দেখো, সমাজের চিকিৎসকের বিপুল সম্মান, দায়িত্ব আছে, অনেক সম্মান। তোমার অভিভাবক, পাড়া প্রতিবেশী, তারপর বিয়ের বাজারে ভালো দাম আছে, সব জায়গায় তোমার ভালো প্রেস্টিজ আছে। তারপর কি আছে, তারপর বিসিএস, তারপর হইতেছে বিসিএস স্বাস্থ্য বলো বা বিসিএস অন্য জেনারেল বিসিএস বলো, সেখানে তোমার বিসিএস দিয়ে চাকরির সুযোগ, যদি সরকারি চাকরি করতে চাও। তারপর হইতেছে দীর্ঘমেয়াদী ভালো আয়ের সুবিধা, ডাক্তারের অনেক টাকা, অনেক ইনকাম, একটা লম্বা একটা ইনকামের একটা সুযোগ আছে। আচ্ছা, এখন যে বিষয়টা হইতেছে, এই জায়গায় তোমাকে একটু ত্যাগ এবং বাস্তবতা কিছু মেনে নিতে হবে। প্রথম অবস্থা হইতেছে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে প্রচুর সময় লাগে। প্রচুর সময় কি, তোমাকে আগে বললাম যে তোমার 5 বছর এমবিবিএস করতে হবে, এমবিবিএস করতে 5 বছর। অ্যান্ড তুমি যদি এমবিবিএস ডাক্তার যদি হও, সেটা আশেপাশে দেখতে গেলে আমরা বিভিন্নভাবে মোটামুটি সম্মান দেওয়া হয়। কিন্তু যে মেডিকেল সেক্টরে যারা আছে, যারা ডক্টর আছে, তাদের ক্ষেত্রে যদি বলা হয় এমবিবিএস কমপ্লিট করছে, সে তার কাছে মনে হয় এটা কেবল প্রাইমারি কমপ্লিট করছে, মাত্র প্রাইমারি কমপ্লিট করছে, অর্থাৎ শুধু এমবিবিএস কে ডাক্তার যারা আছে তাদের ক্ষেত্রে তাকে গ্রহণযোগ্যতা খুবই কম। তাহলে শুধু এমবিবিএস করে হইতেছে না, 5 বছর তার পাশাপাশি তোমার ইন্টার্নশিপ আছে, সে ইন্টার্নশিপ, এন্ড ইন্টার্নশিপে স্যালারি তুলনামূলক কম, এখন পর্যন্ত কম আছে, এখন সামনেতে বাড়াবে কিনা। তো সেই ইন্টার্নশিপের স্যালারি দিয়ে আসলে ভালো মতো পরিবার চলার মতো বা নিজের চলার মতো খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর হইতেছে এটার পর তোমাকে যেটা করতে হবে, হয় বিসিএস যে সরকারি ডাক্তার হয়ে গেল, আদারওয়াইজ তোমাকে এখান থেকে আরো প্রফেশনাল হইতে হবে, আরো স্পেশালাইজড হইতে হবে। এফসিপিএস, তারপর তারপর এমডি আছে, তারপর এমএস আছে, বেশ কিছু, এগুলা আবার দীর্ঘমেয়াদে আবার 5-7 বছর এই পড়াশোনা করতে হবে। কারণ তোমাকে কলেজ পাস করে মেডিকেল সেক্টরে যদি যাও, তোমাকে 10-12 বছরের পড়াশোনা যে করবা এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। এখন যদি তোমার ধৈর্য না থাকে যে না আমি অত লম্বা সময় পড়তে পারবো না, তাহলে তোমাকে বিকল্প খুঁজতে হবে।
আর যদি তোমার মনে হয় না আমি চাই, এখানেই আমি চাই, তাহলে তোমাকে এই 5 বছর প্লাস আরো 5-7 বছর পড়াশোনার প্রিপারেশন নিয়ে মাঠে নামতে হবে। তাহলে এই যে 5 বছর প্লাস 5, 7, 10 বছর, তোমার সহপাঠী বন্ধু দেখা যাবে 4 বছরে অনার্স কমপ্লিট করবে, কমপ্লিট করে দেখা যাবে সে জব শুরু করবে, কিন্তু তার স্টার্টিং স্যালারি হয়তো কম, আস্তে আস্তে ধারাবাহিকভাবে তার স্যালারি চলতে থাকবে। কিন্তু তুমি এই যে 5 বছর, আরো 4-5 বছর, তখন তুমি ভালো মানের স্যালারি পাবা না বা ভালো মানের ইনকাম করতে পারবা না। তখন কখন ইনকাম করবা? এই যে এফসিপিএস বা স্পেশালাইজড হওয়ার পর পরবর্তীতে যখন তোমার সুনাম হবে, তখন তুমি আনলিমিটেড ইনকাম করতে পারবা তখন। এবং সেটা কখন? বলা চলে যে ম্যাক্সিমাম ডাক্তারেরা ইনকাম শুরু হয় কখন? ভালো ইনকাম করে 40-এর কোঠায় গিয়ে। অর্থাৎ তোমার 25, 30, 35 বছর তোমাকে এক্সপিরিয়েন্স হইতে হবে, তারপর 40 পার হলে তখন থেকে তোমার ভালো ইনকামের একটা সুযোগ তৈরি হয়। এখন প্রশ্ন হইতেছে তোমার কাছে, তুমি তোমার ইয়ং লাইফটাকে এনজয় করবা, নাকি তুমি তোমার পরবর্তী লাইফটাকে সিকিউর করবা? এটা হচ্ছে ডক্টর একটা প্রফেশন। তারপরে সে বিদেশে বিদেশে উচ্চশিক্ষা এবং কেরিয়ার করা। অনেকে চাও যে মেডিকেল পড়ে আমি বাইরে যাব। বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ থেকে মেডিকেল থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, এবং এমবিবিএস করে বা হুট করে তোমার যাওয়া বেশ চ্যালেঞ্জিং। ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি অন্যান্য সাবজেক্টে যেই রকম সহজ, এখানে তুলনামূলক অনেক কঠিন। সো এই কঠিন এই পথটা তোমাকে পাড়ি দিতে হবে যদি তোমার বাইরে যাওয়ার স্বপ্ন থাকে। এতক্ষণ বুঝতে পারছি? এই জিনিসটা মাথায় রাখো। সো এই ক্ষেত্রে তোমার যোগ্যতা দরকার, আগ্রহ দরকার, পরিশ্রমের ক্ষমতা দরকার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য দরকার। এত কিছু হইতে পারলে তুমি আশা করা যায় তুমি ভালো মানের ডাক্তার হতে পারো। বুঝতে পারছি? সো এই জায়গায় কোনো একটা যদি কম থাকে, তাহলে দেখা যাবে যে তুমি মানিয়ে নিতে পারবে না। বুঝতে পারছি? সো তোমার কাছে সত্যিকার অর্থে শুধুমাত্র আবেগী সাদা অ্যাপ্রনের আবেগী কথা না বলে একটু তুলনামূলক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলাম। এবং যদি মাঠে নামতে চাও, বাস্তবতা মেনে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ বাইরে থাকতে মেডিকেল নিয়ে অনেক ফ্যান্টাসি, বাট মেডিকেলের ভিতরে প্রবেশ করে তখন তোমার অনেক কিছু ডিপ্রেশন বা এটা সেটা এইরকম যেন কখনো না হয়। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং দোয়া রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।